মহাবিশ্বের একদম শুরু থেকে যদি ভাবা যায় তাহলে মানুষের এই যাত্রাটা কিন্তু একটা অসাধারণ গল্প। একসময় আমরা বলতে গেলে কিছুই ছিলাম না, বেরো ছড়িয়ে থাকা পরমাণু। আর আজ দেখুন আমরা সারা পৃথিবীতে কত জটিল সমাজ বানিয়ে ফেলেছি। তো এই যে এত বড় একটা পরিবর্তন, এটা কিভাবে সম্ভব হলো? চলুন আজ সভ্যতার সেই অসাধারণ সফরের গভীরে ঢুকা যাক। হ্যাঁ, এটাই হলো আজকের আলোচনার মূল প্রশ্ন। কিভাবে আমরা ছোট ছোট বিচ্ছিন্ন শিকারী দল থেকে আজকের এই গ্লোবাল নেটওয়ার্কে পৌঁছালাম। আসলে এই পুরো যাত্রাপথে এমন কয়েকটা যুগান্তকারী মোড় আছে যা আমাদের ইতিহাসকে পুরোপুরি বদলে দিয়েছে, আর সে কারণেই আমরা আজ এখানে। আচ্ছা, এই বিশাল গল্পটাকে সহজে বোঝার জন্য আমরা এটাকে 5টা মূল ভাগে ভাগ করে দেখতে পারি। প্রত্যেকটা ভাগই কিন্তু এক একটা বিরাট মাইল ফলক। যেমন ধরুন, প্রথমে এলো কৃষি, যা আমাদের আসল ভিত্তিটা তৈরি করে দিল। তারপর এলো শৃঙ্খলা, মানে সমাজের একটা কাঠামো। এরপর সাম্রাজ্যগুলো সেই কাঠামোটাকে আরও বড় করল, ছড়িয়ে দিল। আর তারপর আইডিয়া বা ধারণাগুলো হয়ে উঠল সমাজের নতুন অপারেটিং সিস্টেম। আর সবশেষে সংযোগ, মানে কানেকশন, যা আজকের এই বিশ্ব নেটওয়ার্ক তৈরি করেছে। তো চলুন একদম প্রথমটা দিয়েই শুরু করি। আমাদের গল্পের শুরুটা হচ্ছে মানব ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তনটা দিয়ে, আর সেটা হলো শিকার ছেড়ে স্থায়ীভাবে কৃষিকাজ শুরু করা। বলা যায় এটাই ছিল সভ্যতার আসল ভিত্তি। দেখুন, এই পরিবর্তনটা কিন্তু শুধু খাবার উৎপাদনের মধ্যে থেমে থাকেনি। না, এটা মানুষের বেঁচে থাকার পুরো ধরনটাই পাল্টে দিয়েছিল। আর এর ফলে কিন্তু মেসোপটেমিয়ায় উরুকের মতো বিশাল শহর গড়ে তোলার সম্ভব হয়েছিল। ভাবা যায় ইতিহাসের প্রথম মহানগরী, যাযাবর জীবনে যেটা ছিল একেবারে কল্পনার বাইরে। এই কৃষির কারণে উরুকের মতো একটা শহরে 50,000-এরও বেশি মানুষ একসাথে থাকতে পারছিল। এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল তখন। কিন্তু এত বড় একটা অগ্রগতির একটা অন্য দিকও ছিল, একটা দামও চুকাতে হয়েছিল আমাদের। ব্যাপারটা বেশ অবাক করার মতো, কিন্তু কৃষি বিপ্লবের একটা বড় প্রভাব পড়েছিল আমাদের শরীরের ওপর। মানে আগেকার শিকারীদের শরীর ছিল অনেক সুঠাম, লম্বা। তাদের তুলনায় কৃষকদের গড় উচ্চতা কিন্তু অনেক কমে গিয়েছিল। পুরুষদের প্রায় 6 ইঞ্চি আর মহিলাদের প্রায় 3 ইঞ্চি। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা শক্তিশালী শিকারী থেকে হয়ে গেলাম হাড় ভাঙা খাটুনি করা কৃষক। তবে শুধু শারীরিক পরিবর্তনই না, সামনে কিন্তু আরও একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। শহর তো তৈরি হলো, কিন্তু এর সাথে এলো নতুন এক সমস্যা। হাজার হাজার মানুষকে একসাথে ম্যানেজ করা যাবে কিভাবে? এর জন্য দরকার ছিল সমাজকে সাজানোর নতুন কোনো উপায়। এই সমস্যার একটা সমাধান নিয়ে এলো হাম্মুরাবির আইন। এটাকে বলতে পারেন একটা শহরের জন্য প্রথম ইনস্ট্রাকশন ম্যানুয়াল। চোখের বদলে চোখ এর মতো এমন কঠোর নিয়মগুলোই প্রথমবার লিখিতভাবে চালু করা হয়। আর এভাবেই জন্ম হয় লিখিত আইনের, যা হাজার হাজার মানুষকে একটা নিয়মের ছকে বেঁধে ফেলেছিল। আইন তো ছিল এক ধরনের নীল নকশা, কিন্তু মিশর ভাবল অন্যভাবে। তারা তৈরি করল একটা সামাজিক কাঠামো, একটা পিরামিডের মতো ব্যবস্থা, যেখানে জন্মের সময়ই ঠিক হয়ে যেত কার স্থান কোথায়। একদম নিচের লক্ষ লক্ষ কৃষক আর দাস, আর সবার উপরে স্বয়ং ঈশ্বর রাজা ফেরাও। এখানে নিজের অবস্থান বদলানোর কোনো সুযোগই ছিল না। সমাজগুলো যখন নিজেদের গুছিয়ে নিল, তখন তারা সাম্রাজ্য বিস্তারের দিকে ঝুঁকল। আর তখন থেকেই ইতিহাস জুড়ে বারবার ফিরে আসতে থাকল এই সাম্রাজ্যের ধারণা। এই সাম্রাজ্যের খেলায় প্রথম বড় নাম পারস্যের মহান কাইরাস। তিনি ব্যাবিলন জয় করে এক বিশাল সাম্রাজ্য তৈরি করলেন। প্রথমবারের মতো বিভিন্ন জাতিকে এক শাসনের ছায়ায় নিয়ে এসে প্রাচ্যে এক নতুন শক্তির জন্ম দিলেন। এরপর মঞ্চে এলেন আলেকজান্ডার। যেন এক ঝড়ের বেগে তিনি পারস্য সাম্রাজ্য জয় করে নিলেন। কিন্তু তার আসল অবদান ছিল সাংস্কৃতিক। তিনি সারা বিশ্বে গ্রিক সংস্কৃতি বা হেলেনিজম ছড়িয়ে দিয়েছিলেন, যার প্রভাব আজও দেখা যায়। আর সবশেষে রোম। কার্থেজের মতো বড় প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তারা ভূমধ্য সাগরে নিজেদের একছত্র অধিপতি হিসেবে প্রতিষ্ঠা করে। ক্ষমতাকে এমনভাবে তারা এক জায়গায় নিয়ে আসে যে তারা এক অপ্রতিদ্বন্দ্বী পরাশক্তিতে পরিণত হয়, যা আগে কেউ কখনো দেখেনি। আচ্ছা, এবার তলোয়ারের শক্তি থেকে একটু সরে আসা যাক। এবার নজর দেব আমরা বুদ্ধি আর বিশ্বাসের শক্তির দিকে।
কারণ এত বড় আর এত বৈচিত্র্যময় সাম্রাজ্য চালাতে গেলে শুধু সামরিক শক্তি যথেষ্ট ছিল না, দরকার ছিল নতুন ধরনের বিশ্বাস ব্যবস্থার, যা একটা অপারেটিং সিস্টেমের মতো কাজ করবে। যেমন ধরুন চীনে, সেখানে সাম্রাজ্য চালানোর মূল ভিত্তি ছিল স্বর্গের ম্যান্ডেটের ধারণা, মানে ঈশ্বর বা স্বর্গই সম্রাটকে শাসন করার অধিকার দেয়, কিন্তু শাসক যদি অত্যাচারী হন তাহলে সেই অধিকার কেড়ে নেওয়া হবে। এই ধারণাটাই শাসকদের উপর একটা নৈতিক চাপ তৈরি করত আর রাজবংশের পতনকে একটা বৈধতা দিত। চীনে সামাজিক শৃঙ্খলা আনার জন্য ৩টে আলাদা দর্শন বা চিন্তাধারার জন্ম হয়েছিল। কনফিউশিয়াসবাদ বলতো একে অপরকে সম্মান করার মাধ্যমেই সমাজে শান্তি আসবে। তাওবাদ শেখাতো প্রকৃতির নিয়ম মেনে চলতে। আর লিগ্যালিজম বিশ্বাস করত একমাত্র কঠোর আইন আর শক্তিশালী শাসকই শৃঙ্খলা আনতে পারে। ঠিক এমনই আরেকটা বিপ্লবী চিন্তাধারা ছিল গ্রিক দর্শন। প্লেটোর এই কথাটা তো যুগান্তকারী ছিল। তিনি বলছিলেন, জন্মসূত্রে নয়, বরং জ্ঞান আর প্রজ্ঞার ভিত্তিতেই শাসকের যোগ্যতা ঠিক হওয়া উচিত। আর এই সময়েই পৃথিবীতে এলো বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলামের মতো নতুন কিছু ধর্ম, যা ছিল সবার জন্য। এই ধর্মগুলো বিশাল সাম্রাজ্যের বিভিন্ন জাতির মানুষকে এক সুতোয় বাঁধার জন্য একটা কমন বিশ্বাস বা সফটওয়্যার হিসেবে কাজ করেছিল, যা তলোয়ার দিয়ে কখনোই সম্ভব ছিল না। আমাদের গল্পের একদম শেষ পর্বে আমরা দেখব কিভাবে এই আলাদা আলাদা সভ্যতাগুলো শেষ পর্যন্ত একে অপরের সঙ্গে জুড়ে যেতে শুরু করল, আর এভাবেই তৈরি হল আজকের এই গ্লোবাল দুনিয়ার ভিত্তি। যেমন ধরুন সিল্ক রোড। এই জটিল বিষয়টাকে খুব সহজ ৩টে ধাপে বোঝা যায়। একদিকে চীন রেশম তৈরি করছে, মাঝখানে পার্থিয়ান সাম্রাজ্য সেই ব্যবসার রাস্তা নিয়ন্ত্রণ করে লাভ করছে, আর অন্যদিকে রোমান সাম্রাজ্য সেই রেশমের প্রধান ক্রেতা হয়ে উঠছে। এটাই ছিল পূর্ব আর পশ্চিমের মধ্যে প্রথম বড় অর্থনৈতিক সংযোগ, যা বিশ্বকে অনেক কাছাকাছি নিয়ে এসেছিল। কিন্তু এই সংযোগ যে সবসময়ই শান্তিপূর্ণ ছিল তা কিন্তু নয়। এর সবচেয়ে বড় উদাহরণ হল ক্রুসেড। প্রায় ২০০ বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধ খ্রিস্টান আর মুসলিম বিশ্বকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল, যার প্রভাব ছিল সুদূর প্রসারী এবং উভয় সভ্যতার জন্যই খুব গভীর। আর এখানে এসে আমাদের পুরো আলোচনাটা একটা দারুণ প্রশ্নে এসে দাঁড়ায়। হাজার হাজার বছর ধরে দেয়াল আর সাম্রাজ্য বানানোর পর কি হয় যখন সেই সভ্যতাগুলো একে অপরের সঙ্গে জুড়ে যেতে শুরু করে? এই প্রশ্নটাই আসলে আমাদের আধুনিক গ্লোবাল বিশ্বের গল্পটা শুরু করে, আর এর উত্তর খোঁজাটাই হয়তো আমাদের মনদিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।